আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার নিজের সাথে কোনো ঘটনা না, এটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, শুনি আমরা ঘটনাটি ছিল 1990 সালের ঘটনা এটা। তো ঘটনাটি ঘটে বরিশালেরই কোন একটি গ্রামে। আমি গোপনীয়তার সাথে গ্রামের নামটা বলছি না রাসেল ভাই। ঠিক আছে, নো প্রবলেম। তো ঘটনা হচ্ছে আমার গ্রামেরই একজন লোককে কেন্দ্র করে, যিনি হচ্ছেন আমার চাচা, সম্পর্ক নিয়ে আমার চাচা হন, ওনার নাম হচ্ছেন বিল্লাত আলী। আচ্ছা, তো ঘটনাটা ঘটে ঢাকায়। আমার আরেক চাচা যার নাম হচ্ছেন আব্দুল খালিক, আমার এই চাচা ঢাকাতেই সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুটা স্বাভাবিক না, আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মানে অপমৃত্যু হওয়া। আচ্ছা, তো আমি সড়ক দুর্ঘটনাটার একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে যে উনি ঢাকাতে একটা সরকারি অফিসে চাকরি করতেন। তো উনি রেগুলার বাসা থেকে সাইকেলে করে অফিসে যেতেন রাসেল ভাই। বাসা থেকে অফিসটা খুব বেশি দূরে ছিল না। তো উনি বরাবরের মতো সেদিনও সাইকেলে করেই যাচ্ছিলেন। তো উনি যখন সাইকেলে করে যাচ্ছিলেন, উনি রাস্তার একটা পর্যায়ে যাওয়ার পর ওনার সাইকেলের চেইনটা পড়ে যায়। তো উনি তখন রাস্তার মাঝ প্রান্তে থাকা অবস্থায় সাইকেলের চেইনটা পড়ে যাওয়ার কারণে উনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাইকেলের চেইনটা ওঠানোর জন্য চেষ্টা করতেছিলেন। তো অপর প্রান্ত থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে রাসেল ভাই তাকে চাপা দিয়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে উনি মারা যান। তো আমি একটু বলি যে উনি যখন ট্রাকের নিচে চাপা পড়েন, তখন ওনার দুই থাইস রান মানে এদিকে আর কি বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে, এবং তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথাটা একটু বিভৎস হয়ে যায়। আর যেটা বুঝতে পারতেছেন আর কি। তো রাসেল ভাই যথারীতি লাশ মর্গে নেওয়া হয়। মর্গে নিয়ে তদন্ত শেষে লাশটা আর কি তার গ্রামের বাড়ি বরিশালে পাঠিয়ে দেওয়া হবে। তো রাসেল ভাই তো মর্গে থেকে ওইখান থেকেই তাকে মানে কাফন পরিয়ে আর কি, কাফনের কাপড়টা পরিয়ে আর কি বরিশালের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো লাশটা নিয়ে যখন বরিশালের উদ্দেশ্যে রওনা দেন, তখন বরিশালে তার লাশটা নিয়ে পৌঁছাতে রাত 3টা বেজে যায়। আচ্ছা, তো এবার বলি বিল্লাত চাচার কথা। আমার যে বিল্লাত চাচা ছিলেন, উনি পেশাগতভাবে উনি কবর খোঁড়ার কাজ করতেন। তো ঘটনা বেসিক্যালি তাকে কেন্দ্র করেই। আচ্ছা, তো লাশটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই বিল্লাত চাচাকে খবর দেওয়া হয় লাশের কবর খোঁড়ার জন্য। বিল্লাত চাচাও যথারীতি চলে আসেন। তো উনি যে টাইমটাতে চলে আসেন সেই টাইমটা এক্সাক্ট আমার মনে নেই, হবে 3:30 কি 4টা রাত তখন। আচ্ছা, তো বিল্লাত চাচা আসেন। তো স্বাভাবিক লাশটা বাড়িতে নেওয়ার পরে খাটে রাখা হয় এবং বাড়ির সব মানুষদেরকে সেই লাশটা একটু করে দেখানো হয়। আচ্ছা, মুখটা সবাইকে একটু করে দেখানো হয়। আমি আগেই বলেছিলাম রাসেল ভাই যে মুখটা একটু বিভৎস ছিল, দেখানো তো ছিল, আপনি বলেছিলেন। হ্যাঁ, তো সবাইকে যখন দেখানো হয় তখন ওই সময় বিল্লাত চাচাও সামনে একটু দেখেন। তো একবার উনি জাস্ট একবারই দেখেন, এরপরে উনি আর দেখতে যান না সেটা। তো উনি ওনার যথারীতি কাজে চলে যান, কবর খোঁড়ার কাজে উনি চলে যান। তো রাসেল ভাই একটু বলে রাখি, উনি কবর কিন্তু উনি নিজে একাই করতেন, কবর খোঁড়ার কাজটা। ওনার সাথে আর কেউ থাকতো না, উনি একাই কাজটা করতেন। তো উনি জাস্ট একটা হারিকেন নিয়ে চলে যান কবর খোঁড়ার কাজ করতে। তো উনি কবরটা খুঁড়তে থাকেন। কবরটা খোঁড়ার প্রায় 2/3 কাজের যখন হয়ে যায়, তখনই উনি শুনতে পান যে উনি যখন উপর হয়ে যখন কবর খোঁড়ার কাজটা করছিলেন, তখনই উনি একটু পেছন থেকে উনি শুনতে পান কেউ ওনাকে বলছেন, ভাই কি করেন? আচ্ছা, তো উনি স্পষ্ট তো আওয়াজটা শুনতে পান, বাট উনি আসলে তখন কিছু মনে করেন না। উনি শুয়ে দাঁড়িয়ে যান এবং উনি পিছনে তাকান, বাট কাউকে দেখতে পান না। উনি ভাবেন যে তার একটু ভ্রম হয়েছে, হয়তো সেই লাশটা উনি দেখে এসেছেন, যেটা দেখে উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন, একটু ভয় পেয়েছিলেন। সেজন্য হয়তো ভয় পাচ্ছেন, ভয় রিস্কটা এখনো কাটেনি, ভয় পাচ্ছিলেন। আচ্ছা, তো যথারীতি উনি আবার কাজে মন দেন। ঠিক তার 5 থেকে 6 মিনিট পরে উনি সেই আওয়াজটাই শুনতে পান, কিন্তু এবার তার খুব কাছে। যখন আপনি নিচু হয়ে কোনো কাজ করবেন, তখন আপনার কানের কাছে যদি কেউ কথা বলে, যেভাবে হচ্ছিল ঠিক উনি সেভাবে শুনতে পান যে তার কানের কাছে সেই কথাটাই বলছে, ভাই কি করে? এবার উনি একটু ঘাবড়ে যান, উনি স্পষ্ট শুনতে পান এবং উনি সাথে সাথে পিছনে ঘুরে তাকান। উনি পিছনে ঘুরেই যা দেখেন রাসেল ভাই, সেটার জন্য উনি কখনোই প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটু আগে বাড়িতে যেই লাশটাকে উনি খাটের উপরে দেখে এসেছেন, সেই লাশটাই তার পেছনে দাঁড়ানো, কাফনের কাপড় পরা অবস্থায়, সেই বিভৎস মুখটা নিয়ে। আচ্ছা, তো এটা দেখার পরে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, উনি ঠিক সেই কবরের ভিতরেই অচেতন হয়ে পড়ে যান। তো উনি কতটা সময় পড়েছিলেন তা ঠিক বলতে পারবো না, কিন্তু উনি কাজ করতে যাওয়ার পরে বাড়িতে এদিকে সবাই তার জন্য অপেক্ষা করছিলেন যে বিল্লাত ভাই কবর খোঁড়ার কাজ করতে গেলেন, কিন্তু এখন উনি ফিরে আসছেন না কেন। এটা ভেবে সবাই তখন 2-4 জন লোক যায় সেখানে। আমার বাবাও থাকেন, আমার বাবা সহ আমার চাচা এবং আরো 2-1 জন লোক যান সাথে। তারা সবাই গিয়ে সেখানে দেখতে পান সেই বিল্লাত চাচা কবরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন, উপর। আচ্ছা, তো তাকে উপর হয়ে পড়ে আছেন। তো স্বাভাবিকত তাকে ধরে নিয়ে আসা হয় সেখান থেকে।
তাকে বাড়িতে এনে তার মাথায় পানি দেওয়া হয়, চোখে মুখে পানি ছিটা দেওয়া হয়, তাকে পানি খাওয়ানো হয়। এরপরে তিনি একটু আশ্বস্ত হওয়ার পরে, একটু সুস্থ হওয়ার পরে তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল। তখন উনি যেটা বলেন সেটা শুনে সবাই তো রীতিমতো অবাক। উনি বলেন যে আমি কবরের পাশে খালিক ভাইকে দেখতে পেয়েছি, ঠিক কাফনের কাপড় পরা অবস্থায় উনি আমার পেছনে দাঁড়ানো, তার সেই বিভৎস মুখটা। তো যথারীতি রাসেল ভাই সেখানেই ঘটনা শেষ হয়ে গেলে যেতে পারতো, কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়নি। তারপরে লাশটা দাফন করা হয়। লাশটা দাফন করতে করতে সকাল 7টা বেজে যায়। আচ্ছা, তো সবাই তো লাশটা দাফন করা হয়। দাফন করে সবাই যখন ফিরে আসছিলেন দাফনের কাজটা শেষ করে, তখন ওই বিল্লাত চাচা উনিও সেখানে ছিলেন, লাশটা করে কবরে নামিয়েছিলেন। উনি কবরটা শেষ করার পরে যখন ফিরে আসছিলেন, তো সবাই যখন ফিরে আসছিলেন, বিল্লাত চাচা উনি ছিলেন সবার পেছনে। আচ্ছা, তো উনি পেছন থেকে আসতেছেন, কবর থেকে ঠিক 10টা স্টেপ সামনে আসার পরেই উনি কবরের ভিতর থেকে উনি শুনতে পান যে ওনার কাছে মনে হচ্ছিল আওয়াজটা কবরের ভিতর থেকে আসছে। সেই খালিক চাচার কণ্ঠেই কেউ বলছে, ভাই আমাকে একা রেখে কোথায় যান। উনি প্রথমবার এই কথাটা শোনেন। প্রথমবার এই কথাটি শোনার পরে উনি এবারও তেমন একটা গুরুত্ব দেননি, কিন্তু তারপরও তিনি মাথা থেকে পুরোপুরি ব্যাপারটা ঝেড়েও ফেলতে পারছিলেন না, কারণ উনি ঠিক কিছুটা সময় আগেই একটা পরিস্থিতির শিকার হয়ে এসেছেন। তো তারপর উনি জিনিসটা খেয়াল না করে উনি সামনের দিকে হাঁটা শুরু করেন, বাট 1 থেকে 2টা স্টেপ সামনে আসার পরে সেই ভয়েসটা আবারও তিনি শুনতে পান, সেই কথারই পুনরাবৃত্তি, তাকে বলছে, ভাই আমাকে একা রেখে কোথায় যান। এবার তিনি রাসেল ভাই ওইখানে চিৎকার দিয়ে আবার অচেতন হয়ে পড়ে যান। তো আবার সবাই তখন যাকে ধরে নিয়ে আসে, মাথায় পানি টানি দিয়ে যখন আবার তাকে সুস্থ করা হয়, এবার তাকে জিজ্ঞেস করা হয় এবার কি হয়েছিল। এবার রাসেল ভাই উনি বলেন যে আমি খালিক ভাইয়ের কণ্ঠে শুনতে পাচ্ছি সে কবরের ভিতর থেকে কেউ বলছে, ভাই আমাকে একাই রেখে কোথায় যান। তো এই ঘটনা শোনার পরে রাসেল ভাই এখানেই ঘটনা শেষ না, তো সবাই চলে আসে বাড়িতে। বিল্লাত চাচা ওনার বাড়িতে চলে যান, সবাই সবার বাড়িতে চলে যান। তো ওই দিন রাত থেকে বিল্লাত চাচার সাথে আরেকটু ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে যে উনি রাতে যখন ঘুমাতে যান, তো উনি রাতে ঘুমের একটা পর্যায়ে উনি স্বপ্ন দেখেন সেই আব্দুল খালিক চাচাকেই, যেই চাচা ওনাকে বলছেন, ভাই আমি ভালো নেই। তো উনি প্রথম দিন এই স্বপ্নটা দেখতে পান। দেখার পরে উনি খুব বিচলিত হন, খুব ভয় পেয়ে যান, বাট উনি তারপরও কাউকে কিছু বলেন না, কোনো কিছুর তোয়াক্কা না করে ঠিক পরের দিনের জন্য আবার একই সময় উনি রাতে বিছানায় চলে যান। ঠিক সেম স্বপ্ন রাসেল ভাই সেম ভাবে সেম কণ্ঠে সে আব্দুল খালিক চাচা আবার বলছে, ভাই আমি ভালো নেই। এভাবে চলতে থাকে। ঠিক তার পরের দিন সেম থার্ড ডে তো একই ঘটনা, একই কণ্ঠে তিনি আব্দুল খালিক চাচার কথাটা শুনতে পান, ভাই আমি ভালো নেই। তো এই 3 দিন যাওয়ার পরে চতুর্থ দিনের মাথা থেকে রাসেল ভাই বিল্লাত চাচা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং উনি 1 মাসের মতো অসুস্থ ছিলেন এবং ভয়াবহ জ্বর সহ বমি এবং ঠান্ডার যে প্রভাবটা ছিল সেটা সহ উনি অস্বাভাবিক রকমের অসুস্থ ছিলেন। তো রাসেল ভাই এই ঘটনা শেষে উনি 1 মাস পরে একজন হুজুর, আমাদের পাশের গ্রামেরই মসজিদের হুজুরের ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন এই ব্যাপারগুলো নিয়ে। তিনি শুরু থেকেই ইমামকে সবকিছু খুলে বলেন এবং সবকিছু খুলে বলার পরে ইমাম এক পর্যায়ে বলে, যেহেতু উনি আপনার স্বপ্নে এসে বলছে উনি ভালো নেই, তো আপনারা তার নামে একটি মিলাদ দিয়ে দিন এবং তার কবরটি তার আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে নিয়ে ভালো করে জিয়ারত করে একটি মিলাদ দিয়ে ফেলুন তার নামে এবং কিছু ফকির মিসকিনকে খাইয়ে দিন। তো তার কথা মতো তার রিলেটিভস, তার আত্মীয় স্বজনরা, সে বিল্লাত চাচাও সেখানে ছিলেন, তারা সবাই উপস্থিত থেকে তার নামে একটি মিলাদ দিয়ে দেন এবং তার কবরটি খুব ভালো করে জিয়ারত করার পরে বিল্লাত চাচার সাথে আর কোনো কিছু ঘটেনি। তারপর থেকে বিল্লাত চাচা এখন পর্যন্ত সুস্থ আছেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।